সাদাফ আরুষিকে কোলে করে নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে, তখনই আসাদের মা গিয়ে দরজাটা খুলে দিল। আরুষিকে এভাবে সাদাফের কোলে কেউ আশা করেনি, তবে ওর যে জ্ঞান নেই সেটা সকলেই দেখতে পাচ্ছে, তাই সাদাফের ব্যাপারটাকে বেশি গুরুত্ব না দিয়ে আরুষিকে নিয়ে সকলে ব্যস্ত হয়ে গেল। সাদাফ আরুষিকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তখন আসাদের মা সাদাফকে বলে উঠল, তুমি ওকে কোথায় পেলে বাবা? আসলে ও এতক্ষণ আমার সঙ্গে ছিল, আমরা কফি শপে ছিলাম, সেখানে বেশ অনেকক্ষণ ধরে মাথা নিচু করেছিল, বলল কোমরে প্রচণ্ড ব্যথা আর আজকেও নাকি আরেকবার পড়ে গেছে। আসাদের দিকে তাকিয়ে, তাই ব্যথাটা আরও বেড়েছে, সেরকমই কিছু বলল আমাকে। তারপরে বাড়ি আসার সময় হঠাৎ অজ্ঞান হয়ে গেল, তাই আমি ওকে সরাসরি বাড়িতে না এনে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডক্টর আঙ্কেল কিছু ওষুধ দিয়েছেন, সেগুলো গাড়িতে রয়েছে, আপনারা কেউ একটু প্লিজ ওগুলো আনবেন। আর ওকে এক্ষুনি শোয়ানোর ব্যবস্থা করতে হবে। ওর বেডরুমেটা কোথায় একটু বলে দেবেন? আসাদের মা, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, মেয়েটার শরীর খারাপ, তাও মেয়েটা আমাদের কে বলল না। আন্টি ও খুব চাপা স্বভাবের, ওর প্রবলেমগুলো কাউকে বলে না, আপনি একটু ওর দিকে ভালো করে যত্ন রাখবেন। আমার মনে হয় না এই বাড়িতে ওর খেয়াল রাখার মতো আপনি ছাড়া আর কেউ আছে। আসাদকে উদ্দেশ্য করে, কারণ সবাই কষ্ট দিতে ব্যস্ত। আসাদের মা হয়তো কিছুটা আন্দাজ করতে পারলেন, তবুও একটা বাইরের লোকের সামনে পারিবারিক সমস্যাগুলোকে উনি তুলে ধরতে চাইছেন না, তাই আর কথা না বাড়িয়ে আরুষিকে আসাদের ঘরে নিয়ে গেল। আসাদ একটিবারের জন্যও বলল না যে ও আরুষিকে নিয়ে যাবে। আরুষিকে বিছানায় শুইয়ে দিয়ে ওর সমস্ত ওষুধগুলো আসাদের মায়ের হাতে ধরিয়ে দিল সাদাফ। আন্টি আপনি প্লিজ আর খেয়াল রাখবেন, কোনোরকম অবহেলা করবেন না। ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পায়নি, তাই ও আপনাকেই নিজের মায়ের মতো দেখে। আসাদের মা চোখের জল মুছে, তুমি চিন্তা করো না বাবা, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এই রকম কঠিন সময় পাশে থাকার জন্য। তখনই রুমের মধ্যে আসাদ ঢুকল। আসাদকে এক পলক দেখে নিয়ে সাদাফ আসাদের মাকে বলল, আন্টি আমি তাহলে আজকে আসি, আবার অন্য দিন দেখা হবে। ঠিক আছে বাবা। সাদাফ চলে যেতে আসাদের মা আসাদকে বলতে শুরু করল, দেখ আজকে তোর জন্যই মেয়েটার এই অবস্থা, তুই ওকে ফেলে দিয়েছিস, না হলে ওর কোমরের ব্যথাটা যেখানে প্রায় ঠিকই হয়ে যাচ্ছিল, কি করে আবার সেই ব্যথা বেড়ে যায়। আর কেমন স্বামী তুই যে নিজের বউয়ের খেয়াল রাখতে পারিস না, একটা অন্য পরপুরুষ তোর বেডরুমে ঢুকে যায়, তুই কি পারতিস না ওকে নিয়ে আসতে ঘরে? আমি মানছি তোর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, তা বলে এতটা অমানবিক হয়ে যাবি সেটা আমি কখনোই ভাবিনি, বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। অসাদ আঙুলগুলো মুঠিবদ্ধ করে নিল। এই মুহূর্তে আরুষির ওপর প্রচণ্ড রাগ হচ্ছে, কারণ ও যদি অফিসে আসাদের কোলে না উঠত তাহলে আসাদ ওকে ফেলে দিত না, আর ওর মায়ের থেকে এত কথা শুনতে হতো, আর না সাদাফ তার বেডরুমে প্রবেশ করতে পারত। আসাদ এবার আরুষির কাছে গেলে গিয়ে ঘুমন্ত আরুষিকে ঝাঁকিয়ে ওকে ঘুম থেকে তুলে দিল। আরুষি ভাঙ্গা কণ্ঠে, আপনি কিছু বলবেন? আসাদ আরুষির দুই বাহু চেপে ধরে, সব তোমার জন্য হয়েছে, না তুমি আমার কোলে বসতে, না আমি তোমাকে ফেলে দিতাম, না তোমার জ্বর হতো, না আমাকে এত কথা শুনতে হতো। আরুষির চোখের কোনো জল জমে এল, ও বলতে লাগল, আপনার মা আপনাকে বকেছে বলে আপনি আমাকে এত কথা শুনেছেন? আসাদের বুকের ভিতর ধক করে উঠল কথাটা শুনে, কারণ ওর আম্মু ওকে বকেছে সেটার জন্য ওর খারাপ লাগেনি, ওর খারাপ লাগলো যে অন্য একজন ওর বেডরুমে এসে নিজেকে মহান প্রমাণিত করে চলে গেল। আমার বোঝা উচিত ছিল যে সকল মেয়েদের চরিত্র ভালো হয় না ঠিক তোমার মতো, এখন না জানি ওই ছেলেটার সাথে আর কি করেছে। কিন্তু ততক্ষণে আরুষি আবার জ্ঞান হারিয়েছে। আসাদের মুখ থেকে তার চরিত্রের খারাপ তকমা হয়তো তাকে শুনতে হলো না, এই যাত্রায় বেঁচে গেল।
যদি ওর চরিত্র নিয়ে এমন খারাপ কথা কখনো শুনতে তাহলে হয়তো কখনো আসাদের সঙ্গে থাকতো না, কারণ মেয়েদের চরিত্রটা তার নিজের কাছে অনেক সম্মানের। আরুষির মুখটা অনেকটা মায়াবী লাগছে না চাইতেও আসাদ আরুষির কপালে হাত দিয়ে দেখল যে জ্বর আছে কিনা। গাটা এখনো গরম, তার মানে জ্বর ছাড়েনি, তাই আসাদ দেরি না করে ওর মাথায় জলপট্টি দিতে শুরু করল। রাত 12টা। আরুষির দেখভাল করার জন্য আসাদ আরুষির পাশেই ঘুমিয়েছে যদি ওর কোনো দরকার পড়ে, কিন্তু হঠাৎ ওর বুকের উপর বেশ ভার ভার অনুভব করল, কিন্তু তার উৎস কি তা দেখার জন্য যখন চোখ খুলে দেখল তখন দেখল আরুষি তার বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আরুষির জ্বর বলে আসাদ আর কিছু বলল না, তাই আরুষিকে আবার নিজের জায়গায় শুইয়ে দিল। আরুষি ঘুম ঘুম কণ্ঠ বলে উঠল, আমাকে আপনি সরিয়ে দিলেন কেন স্বামী? আপনি আমাকে একটু ভালোবাসে না কেন? এই মেয়ে, তুমি জেগে আছো এখনো? আর তোমার জন্য আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে, এখন বলছো তোমাকে আমি কেন ভালোবাসি না? মজা হচ্ছে এত রাতে? আরুষি এবার উঠে পড়ল, উঠে আসাদের পাঞ্জাবির কলার ধরে বলতে লাগল, আপনি আমাকে কেন ভালোবাসেন না বলুন, আমি কি এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? জামার কলার ছড়, আর এত রাত্রে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না, ঘুমিয়ে পড়ো। কেন আপনি আমাকে ভালোবাসেন না, আমাকে জানতেই হবে, আপনি বলুন। দেখো ভালোই ভালোই বলছি, ঘুমিয়ে পড়ো, না হলে কিন্তু ভালো হবে না। আসাদ দেখল যে আরুষির গায়ে হালকা হালকা জ্বর আছে, অর্থাৎ আরুষি যে জ্বরের ঘোরে এ সমস্ত বলছে তাও বেশ বুঝতে পারল, তাই আর রাগ করল না। ও নিজের সমস্যাটা আরুষিকে বলে দিতে চায়, তাহলে ওর আর অনুশোচনা হবে না, এটা মনে হবে না যে আরুষিকে জানায়নি ও সমস্ত কিছু। আসাদ আর কিছু না বলে আরুষিকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে চলে গেল। সেখানে থাকা মাদুর পেতে রেলিংয়ে হেলান দিয়ে আরুষিকে পাশে নিয়ে বলতে লাগল, আজ থেকে প্রায় 3 বছর আগে আমি একজনকে খুব ভালোবাসতাম, তার নাম হলো রুষা। কিন্তু রুষা আমাকে কখনোই ভালোবাসেনি, সবসময় আমার সঙ্গে ভালোবাসার নাটক করেছে, প্রতারণা করেছে আমার সঙ্গে। সবে আমি কলেজ শেষ করে অফিসে জয়েন করেছি, হঠাৎ একদিন অফিসে জবের জন্য আসল রুষা। তারপরের দিন যত যায় শুরু হতে লাগলো আমার ওর প্রতি ভালো লাগা, তারপর তা ভালোবাসায় পরিণত হয়। মনের কথা জানায় ওকে, হঠাৎ একদিন আমাদের বিয়ের কথা জানায় রুষা। আর আমি যেহেতু ওকে ভালোবাসতাম তাই আমার তাতে কোনো সমস্যা ছিল না, আমিও রাজি হয়ে যাই। কিন্তু বিয়ের দিন আমার বাড়ি থেকে যত গয়না ওকে পাঠানো হয়েছিল তার সঙ্গে যা সমস্ত কিছু জিনিস সব নিয়ে ও ওর আমেরিকায় থাকা বয়ফ্রেন্ডের কাছে পালিয়ে যায়। তারপর থেকে শুরু হয় আমার এই পরিবর্তন, কোনো কিছুতেই আমার মন নেই, ভালোবাসা জিনিসটাকে ঘৃণা করি। আজও আমি ওকেই ভালোবাসি আর সারা জীবন বেসে যাব। সকালবেলা আরুষির এখন আর জ্বর নেই, তাই আজকে অফিসে যেতে সমস্যা নেই। আসাদের ঘুম ভাঙতেই দেখল আরুষি হেয়ার ড্রায়ার দিয়ে ওর চুলগুলো শুকাচ্ছে, সবে গোসল করে এলো আরুষি। এই হেয়ার ড্রায়ার জিনিসটা বড্ড বিচ্ছিরি লাগে আসাদের, ও মনে করে এতে গোসল করার পরে যে সৌন্দর্যটা থাকে মেয়েদের তা নষ্ট হয়ে যায়, তাই না পেরে আরুষিকে বলল, কখনো আর হাতে হেয়ার ড্রায়ার দেখলে আমি এটা ফেলে দিয়ে আসব বলে ওয়াশরুমে ঢুকে গেল। আসাদের কথা শুনে আরুষি মুচকি মুচকি হাসতে লাগল। অফিসে এসেছে দুজনে, আজকে ওদের একটা বড় ডিল সাইন করার আছে। কোম্পানির মালিকদের সামনে বসে আছে আরুষি আর আসাদ, তবে আজকে কোনো শাড়িতে নয়, ফর্মাল গেটআপে নিজেকে রেডি করেছে আরুষি, কোনোভাবেই কেউ থেকে যেন চোখ সরাতে পারছে না এমন। আসাদ, আই ওয়েট টু ইনভেস্ট 400 crore। আরুষি, বাট আই ওয়ান্ট টু ইনভেস্ট 600 crore। আসাদ, আই থিঙ্ক ইট ইজ টু হাই। আরুষি ততক্ষণে কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিয়েছে, শুধু আসাদের সাইন করা বাকি।
আসাদ দেখল আরশি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে, তাই রেগে গিয়ে আস্তে আস্তে ফিসফিস করে আরুষির কানে কানে বলল, তুমি আমাকে না বলে সিগনেচার করলে কেন? আরশি, বেশি কথা না বাড়িয়ে সাইন করুন। আসাদ, আমি এটা ক্যান্সেল করতে চাই। আরুষি, তা এখন আর কোনোভাবেই সম্ভব নয়, তাই বেশি আর কথা না বাড়িয়ে নিন, সাইন করুন, না হলে কাজটা আপনার জন্য ভালো হবে না। আসাদের এই মুহূর্তে আরুষের উপর প্রচণ্ড রাগ হচ্ছে, তবুও আরুষির কথা শুনে ও সাইন করে দিল। সকলে চলে যেতেই আরুষিকে ঝেঁকে মেকে ধরল আসাদ। তুমি আমাকে না বলে কি করে সাইন করে দিল? শুনুন মিস্টার আসাদ, আই থিঙ্ক বিজনেসটা আমি আপনার থেকে বেশ ভালোই বুঝি, তাই ট্রাস্ট মি কোনো লোকসান হবে না, আর যদি হয়তো তার দায়ভার আমার, আই উইল পে ফর দ্যাট, ডোন্ট ওয়ারি। আসাদ, আচ্ছা দেখা যাক, যদি কোম্পানির কোনো ক্ষতি হয় তো তুমি শেষ আরুষি রহমান, তোমাকে আমি ছাড়ব না। 2 দিন পর আরুষির কোমরের ব্যথাটা এখনো কমেনি, বরং যেন আরও বেড়ে গেছে। বুঝতে পারছে না যে আসলে কোমরের হাড়ে চির ধরেছে নাকি আরও কিছু, কারণ কোনো মেডিকেল চেকআপও করেনি। শরীরটাও খুব একটা ভালো লাগছে না। এদিকে অফিসের চাপ, তার ওপর আসাদের সমস্ত পাগলামো টর্চার ওকে সহ্য করতে হয়। যতই চেষ্টা করছে সমস্ত কিছু ভালোবাসা দিয়ে ঠিক করার, কোনো কিছুই যেন ঠিক হচ্ছে না। শরীরটা আর কোনোভাবেই পেরে উঠছে না। সবে অফিস থেকে বেরিয়ে এসেছে আসাদ আর আরশি। প্রথম দুজনে আলাদা আলাদা গেলেও এখন বাড়ির লোকের জোড়াজুড়িতে দুজনকে একসাথেই যেতে হয়। আরশি সবে ফ্রেশ হয়ে সোফাতে একটু বসেছে, সেখানে বসে যেন কোনোভাবে শান্তি পাচ্ছে না, তাই না পেরে গেল একটু ছাদে গিয়ে ফ্রেশ হাওয়া খেয়ে আসবে। তাই যদিও জানে ছাদের সিঁড়ি বেয়ে গেলে কোমরে ব্যথা আরও বাড়বে, বন্ধ ঘরের মধ্যে যেন জীবনটা থেমে গেছে, না পেরে ছাদের দিকে গেল। আসাদ ঘরে এসে দেখল আরশি ঘরে নেই, যদিও বা ও জানার ইচ্ছা নেই যে আরশি কোথায়। মেয়েটার থেকে যত দূরে দূরে পারুক ও থাকতে চাই, তার কারণ এভাবে যদি সবসময় আরুষির সাথে থাকে তাহলে নির্ঘাত কোনো না কোনো একদিন মেয়েটার মায় জড়িয়ে যাবে, আর ও নতুন করে কোনো মেয়ের ছলনার শিকার হতে চায় না। অনেকক্ষণ ধরে আসছে না দেখে ব্যাপারটা নিয়ে একটু নড়েচড়ে বসল। প্রথমে ব্যালকনিতে গিয়ে দেখল আরুষি সেখানে আছে কি না পেয়ে ছাদের দিকে গেল, কারণ আসার সময় ও দেখেছে ওর মায়ের ড্রয়িং রুমে একা। আরুষি দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলে যাচ্ছে, তার কারণ এই বাড়িতে আসাদের মা ছাড়া ওর দেখার মতো কেউ নেই যে ওকে ঠিকমতো কেয়ার করবে। আসাদের থেকে এ সমস্ত কোনো কিছুই আশা করে না ও, কারণ ও জানে আসাদের থেকে এগুলো আশা করা বেকার। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে আরুষির, মায়ের ভালোবাসার কমতি অনুভূতি করছে আজ। এই প্রথম এতদিন ওর বাবার ভালোবাসা পেয়ে কখনো এমন অনুভূতিটা হয়নি। এখনো মনে হচ্ছে ওর মা যদি বেঁচে থাকতো তাহলে কোনো দিন হয়তো ওকে কষ্ট পেতে দিত না। মায়ের ভালোবাসা সত্যিই আলাদা, যেটা সকলে পায় না, আবার যারা পায় অনেক সময় তারাও তার সম্মান দিতে জানে না। নীরবে কাঁদতে কাঁদতে আর না পেরে হাউমাউ করে কেঁদে উঠল, হাঁটু গেড়ে বসে পড়ল ছাদের মেঝেতে। কোমরের ব্যথা আর একটু জ্বর লাগছে ওর। আসাদের মাকে কখনো এই সমস্ত কিছু বুঝতে দেয়নি ও। হঠাৎ কারোর পায়ের শব্দে আরশি চোখটা মুছে নিয়ে উঠে দাঁড়াল, উল্টো দিকে বাইরের দিকে ফিরে তাকাল। নিজের কষ্ট কাউকে দেখাতে চায় না ও। মেয়েদেরকে চেনা বড় কঠিন, কষ্টের সময়ও নিজের মুখে হাসিটুকু ধরে রাখতে তারা জানে, এটাই হয়তো তাদের সবথেকে বড় ক্ষমতা। আসাদ দেখল আরশি পিছনে ঘুরে দাঁড়িয়ে রয়েছে, আর কান্নার কোনো শব্দ না হলেও আরশির শরীরটা যে কাঁপছে তা দেখে আসাদ বুঝতে পারছে, হয়তো কান্না থামালেও কাঁপাটা এখনো থামেনি। বেশ গম্ভীর স্বরে জিজ্ঞাসা করল, এত রাতে কি করছো এখানে? কণ্ঠটাকে স্বাভাবিক করার চেষ্টা করে, এমনি এলাম।
আসাদ কিছুটা হলেও আন্দাজ করতে পারছিল তখন ওর সমস্ত ভাবনাকে চুরমার করে দিয়ে আরুষির ফোনে সাদাফের ফোন এলো। ফোনটা আসতেই আসাদের চোখে পড়ল, তখন ও ভাবল হয়তো সাদাফের সাথে কোনো ঝামেলা হয়েছে বলে আরুষি কাঁদছে। আসাদ রেগে গিয়ে বলল, প্রেমিকের সঙ্গে ঝামেলা করে এখন ঢংকর এখানে কাঁদছ? ভারী নির্লজ্জ মেয়ে তুমি। আসলে তুমি কেন? আমার এখন তো মনে হচ্ছে পৃথিবীর সকল মেয়েই তোমার মতো। এতই যখন ছেলেটাকে ভালোবাসো তাহলে চলে যাও আমার জীবন থেকে, আমিও মুক্তি পাই। আসাদের দিকে ঘুরে, 6 মাস কিন্তু এখনো হয়নি, সবে তো আজ 10 দিন বলে সেখান থেকে চলে গেল, কারণ আসাদের কথাগুলো বড্ড গায়ে লাগছিল ওর। নিজেকে নিয়ে একটা নোংরা বিষয় বানানো কেউ কখনোই পছন্দ করবে না, তেমনি আরশিও নয়। পরের দিন সকালবেলা, সেদিন রাত্রে আরুষির আসাদের উপর প্রচণ্ড রাগ হয়ে গিয়েছিলে, আর আসাদের ও পাল্টা রাগ করার কারণে অন্য ঘরে ঘুমিয়েছিলে, তাই রাত্রে দুজনের অবস্থাটা কেউ জানতে পারেনি। সকালে আসাদ যখন ওর রুমে আসলো দেখল আরুষি একটা প্লাজো আর একটা অফ শোল্ডার টপের উপর কোট পরেছে আর লাগেজ এক করছে। আসাদ ভাবল আরুষি হয়তো কালকের ঘটনার জন্য চলে যাচ্ছে। আসাদের একটু খারাপ লাগছে, তার কারণ কথাগুলো আসলে ও না জেনে শুনেই বলেছে, সেই কারণে হয়তো। কোথায় যাচ্ছ তুমি লাগেজ এক করে? আমার বাড়ি যাচ্ছি। কেন? বাঁকা চোখে দেখে। ইচ্ছা হলো তাই। কালকের কথা তাহলে বেশ ভালোই গায়ে লেগেছে। শুধু আমি একা না, আপনিও যাচ্ছেন আমার সঙ্গে। তোমার মাথা খারাপ যে আমি তোমার কথা শুনব আর তোমার সাথে নাচতে নাচতে তোমার বাড়িতে চলে যাব? তা নয়তো কি? আমি যেমন আপনার কথা শুনি তখন আপনার ও আমার কথা শোনা উচিত। কখনোই না। তুমি যা বলবে আমি কখনোই তা শুনব না, আর যাচ্ছ চলে যাও। আপনার লাগেজটা গাড়িতে রয়েছে, তাই চলে আসবেন তাড়াতাড়ি, বলে রুম থেকে বেরিয়ে গেল ওর লাগেজ নিয়ে। এই মেয়েকে আচ্ছা করে পিটালে তবে আমার শান্তি হয়। বাধ্য হয়েই আসাদকে আসতে হয়েছে, তবে আরুষির কথায় নয়, ওর মায়ের কথাই এসেছে। আজ 2 দিন হলো আসাদ আরুষির বাড়িতে রয়েছে। আরুষির নানান ধরনের টর্চার ওকে সহ্য করতে হয়েছে, হয়তো এতদিন ওর সাথে যা যা টর্চার করেছে তারই শোধ নিচ্ছে আরুষি। আজকাল তো কোনো কিছু খেতেই ওর ভয় ভয় লাগে, এই বুঝি আবার কিছু মিশিয়ে দেয় খাবারে। আগের দিন ওয়াশরুমে শ্যাম্পু দিয়ে দিয়েছিল আর আসাদ ঢুকতে গেলেই পড়ে গেলে, তা দেখে আরুষি হাসতে হাসতে শেষ। আসাদকে ইতিমধ্যে খাবার খাওয়ার জন্য ডেকে গেছে আরুষি, যাবে কি যাবে না বুঝতে পারছে না, এখানে কোনো কিছু করতেও পারছে না, ঠিক করল বাড়ি গিয়ে আরুষিকে দেখে নেবে। আরুষি, আপনাকে কখন থেকে ডাকছি, আপনি খেতে আসছেন না কেন? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো, আর বাপি আপনার জন্য অপেক্ষা করছে। আমার খিদে নেই। খিদে নেই মানে? আলবাদ খিদে আছে, আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে, চলুন খাবেন। আমার পেটের অবস্থা খুব খারাপ। আপনাকে আমি যখন বলেছি আপনি যাবেন তো যাবেন, বলে আসাদের হাত ধরে টেনে নিয়ে গেল। খাবার টেবিলে বসে আছে আসাদ, সামনে অনেক রকমের খাবার সাজানো, কিন্তু কোনোটা দিয়ে শুরু করবে বুঝতে পারছে না। ও বুঝতে পেরেছে যে খাবারে কোনো গণ্ডগোল তো অবশ্যই আছে। আরুষির বাবা, বাবা তুমি খাচ্ছ না কেন? খেয়ে দেখো, ভালোই হয়েছে। আরুষি মা নিজের রান্না করেছে। মামুনির হাতের রান্না একবার খেয়েছি, বেশ ভালোই রান্না করে, তুমিও খেয়ে দেখো, ভালো লাগবে। আরুষির দিকে তাকিয়ে, খাবো? অবশ্যই। আসাদ খেতে শুরু করল। প্রথমে একটা বাটিতে হাত দিতেই তার রান্নাটা খেয়ে বেশ ভালোই লাগলো, কোনো খারাপ নেই রান্নাই,
ভয় ভয় দ্বিতীয়বার খেয়ে দেখলে খাবার প্রচণ্ড তেতো, মুখে দেওয়ার মতো নয়, কোনো রকমে খেতে পারছে না আসাদ। অপরদিকে আরুষির বাবা বারবার বলেছেন খাওয়ার জন্য, তার জন্য নাও করতে পারছেন না। নানান খাবারে নানান ধরনের টেস্ট পাচ্ছে আসাদ। এমন খাবার খাওয়ার সৌভাগ্য যেন আর কোনো দিন না হয় ওর, আর এ ধরনের খাবার খেতে ও চায় না ওর জীবনে। শেষের খাবারটা মুখে দিতেই ওখানে আর বসে থাকা হয় তোর পক্ষে সম্ভব না। খাবারটা এতই ঝাল যে ওর কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এরকম অবস্থায় কোনো রকম খাবারটা খেয়ে ঘরে চলে গেল। ওয়াশরুমে গিয়ে বারবার চোখে মুখে জল দিয়ে কুলকুচি করতে লাগল, কিন্তু কোনোভাবেই যেন ঝালটা কমছে না। আরশি মজা নেওয়ার জন্য রুমে গিয়ে দেখল আসাদের চোখ মুখ লাল হয়ে আছে, প্রচণ্ড রেগে যে আছে সেটা আরশি ওকে দেখে বেশ ভালোই বুঝতে পারছে, কিন্তু ও তো এটাই চেয়েছিল আসাদকে জব্দ করার। তোমাকে আমি দেখে নেব একবার, শুধু বাড়িতে চলো। আর তুমি আমার খাবারে ঝাল কেন মিশালে? ওখানে অনেক ধরনের খাবারই তো ছিল, আপনি ঝালটা খেলে আমার কি করার? আর আমি তো ঠিকঠাকই রান্না করেছি। একদম বাজে কথা বলবে না আজ তোমার জন্য বলে আরুষিকে চেপে ধরে ওর ঠোঁটে ঠোঁট দুটো মিশিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল, ঝাল এখন অনেকটাই কম লাগছে। আজকে আরুষি আর আসাদ বাড়িতে যাচ্ছে। আসাদ বেশ খুশি, কিন্তু আরুষি কোনোভাবেই খুশি না, কারণ ও জানে গেলে আসাদ নিশ্চয়ই কিছু না কিছু করে ওকে জব্দ করবে, তাই ওর যেন যেতে মন চাইছে না, কিন্তু কিছু করার নেই, যেতে তো ওকে হবেই। আসাদ গাড়ি চালাচ্ছে আর আরুষি জানালার দিকে মুখ করে বসে আছে। তা ম্যাডাম, ভালো লাগছে তো এখন? একদম চুপ করুন, আপনার জন্য আমাকে এত তাড়াতাড়ি চলে আসতে হলো, একদম ফালতু কথা বলবেন না। বাড়ি চলো ম্যাডাম, সব ভালো লাগবে। আরুষি বাড়ি আসতেই আসাদের মা খুশি হলেই, কারণ আজকে অনেকদিন পর আরুষি বাড়ি এসেছে। আসাদের মধ্যে এক দুবার বাড়ি আসলেও আরুষির জন্য ওকে থাকতে হয়েছে বেশিরভাগ সময়। সেই কদিন আরুষি আসাদকে জ্বালিয়ে মেরেছে। সকাল সকালই ওরা বাড়ি এসেছে, যাতে বাড়ি এসে ফ্রেশ হয়ে অফিসে যেতে পারে। আসাদ রেডি হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। আরুষি ওয়াশরুমে যদিও প্রথমে যেতে চেয়েছিল, কিন্তু আসাদ যেতে দেয়নি। আরুষি যেই ওয়াশরুমে ঢুকল, আসাদ তখন দরজা বন্ধ করে দিল। ততক্ষণে আরুষির সমস্ত শরীর জলে ভিজে গেছে। ওয়াশরুমে ঢুকে আরুষির মনে পড়ল যে ও ড্রেস আনতে ভুলে গেছে, তাই ও আসাদকে হেল্পের জন্য বললে বাইরে থেকে কোনো সাড়া শব্দ পেল না। আসাদ দরজা দিয়ে বেরিয়ে চলে গেছে, আর যাওয়ার সময় ওর মাকে বলে গেছে যে আরুষি অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, তাই সে ক্ষেত্রে আসাদের মাও আর আসাদের ঘরে গেলেন না একবারও। আরে এদিকে দরজা খুলতে না পারায় আরুষিকে ওয়াশরুমেই থাকতে হচ্ছে। এভাবে অনেকক্ষণ ধরে থাকলে যে জ্বর জ্বর কাশি হবে সেটা ও খুব ভালো করেই জানে, কিন্তু চেঁচালেও ওর গলার শব্দ কারো কান অবধি যাবে না সেটাও ও জানে। এমনিতেই কদিন ধরে আরুষির শরীরটা ভালো যাচ্ছে না, তার ওপরে আসাদ বাইরে থেকে দরজা দিয়ে চলে গেছে। এখন হেল্পলেস আরুষি। আসাদ যা করেছে তার আগে নিশ্চয়ই ভালোভাবে ব্যবস্থা করেছে যাতে আরুষি সেখান থেকে বের না হতে পারে, সে ধারণাটুকু ওর মাথায় চলে এসেছে। অনেকক্ষণ ধরে মনের ভিতর রাগটা চেপে ধরল ওর আসাদের প্রতি, কিন্তু এভাবে আর কতক্ষণ? 1 ঘন্টা, 2 ঘন্টা সময় কেটেই চলেছে, তবে ওর কেউ খোঁজ নিতে আসছে না, আর না দরজাটা খুলছে। ভিজে জামা কাপড় পরে থাকায় জলটা আস্তে আস্তে ওর শরীরটা সম্পূর্ণরূপে শুষে নিয়েছে। শরীরের তাপমাত্রাও ধীরে ধীরে কমছে। নিজেকে ক্লান্ত মনে হচ্ছে ওর। ওয়াশরুমের ফ্লোরে বসে রয়েছে ও। মাথার চুলগুলো ইতিমধ্যে শুকিয়ে গেছে, গলাটাও বেশ ধরে আসছে, খিদেও পেয়েছে খুব। হঠাৎ করে কানে ফোনের রিংটোনের টুংটাং আওয়াজ ভেসে আসতেই আরুষি এবার নড়েচড়ে উঠল। তাড়াতাড়ি করে যেই ফোনটা আনার জন্য উঠতে গেল, তখনই মনে পড়ল যে দরজাটা বাইরে থেকে লক করা।
এতটাও শক্তিশালী ও নয় যে দরজাটা চাইলেই মুহূর্তের মধ্যে ভেঙে দেবে। ফোনটা বাজতে বাজতে কিছুক্ষণ পর আবার থেমে গেল, তারপর আবার ফোনটা বেজে উঠল। চেয়েও পারছে না ফোনটা আনতে। আসাদের ওপর এই মুহূর্তে প্রচণ্ড রকম রাগ হচ্ছে ওর। এবার না পেরে কেঁদেই ফেলল আরুষি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে আওয়াজটা ক্রমাগত বেড়েই চলেছে। আমাকে ভালোবাসে না সেটা ঠিক আছে, তবে এভাবে প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে আটকে রাখাটা একদমই ঠিক না। আরুষি কেঁদেই চলেছে, আর একটা সময়ে ও জ্ঞান হারাল। কত সময় যে ও ওয়াশরুমে পড়েছিল তা ওর মনে নেই। তারপর যখন আরুষির জ্ঞান ফিরে এলো তখন নিজেকে বিছানায় আবিষ্কার করতেই হুড়মুড় করে উঠে পড়ল। ও তো এখানে ছিল না, তাহলে কি করে সব কি হলো? এদিক ওদিক তাকিয়ে আসাদকে চোখে পড়ল ওর। আসাদকে দেখতেই পুরনো সব কথা মনে পড়ে গেল। আজ আসাদ ওকে আটকে না রাখলে হয়তো এমনটা হতো না। চোখ থেকে আপনা আপনিই নোনা জলগুলো গড়িয়ে পড়ল অজান্তেই। হয়তো খুব কষ্ট পেয়েছে ও, শাস্তিটা অন্যভাবেও দেয়া যেত, এভাবে নয়। সামান্য ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠতেই সেখানে আর এক মুহূর্ত দাঁড়াল না আরুষি। তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে গিয়ে দৌড়ে চলে গেল ছাদে। চারিদিক অন্ধকার, শীতের আগমনে বেশ কুয়াশাও জমেছে চারিদিকে। ঠান্ডায় সারা শরীরের লোম শিউরে উঠেছে। আকাশে আজকে কোনো তারা নেই যে তাদের উজ্জ্বলতায় আরও নিজেকে দেখতে পাবে। তাহলে এটাই কি ওর কান্না করার মতো পরিবেশ? এখানেই কি মন খুলে কাঁদতে পারবে, সমস্ত দুঃখ জানাতে পারবে এই মধ্যরাতকে? যেখানে দাঁড়িয়েছিল সেখানে বসেই হাউমাউ করে কাঁদছে ও। কি কারণে এখনও ও আসাদের কাছে পড়ে আছে, যেখানে সাদাফ ওর জন্য পাগল প্রায়। সাদাফ কোনো দিনও মুখে প্রকাশ না করলেও বারবার ওর কাজকর্মে বুঝিয়ে দেয় আরুকে। আসাদের প্রতি ওর কোনো অনুভূতি আছে না নেই সেটাও নিজেও কখনো বুঝতে পারে না আরুষি। হয়তোবা নেই এই বলে নিজেকে বারবার সান্ত্বনা দেয় এভাবেই। মাঝে মাঝে দমকা হাওয়া ওর শরীর ছুঁয়ে যেতেই বারবার কেঁপে উঠছে আরুষি। রকিং চেয়ারে বসে দুলছে সাদাফ। চোখের ঘুমটাও আজ উড়ে গেছে প্রিয় মানুষের চিন্তায়। সেই সন্ধে বেলা থেকে আরুষিকে ফোন করার চেষ্টা করছে ও। প্রথমবার ফোনটা গেলেও দ্বিতীয়বার থেকে বারবার বিজি বলছে। এরকম তো কখনো হওয়ার কথা নয়। হুট করে আরুষির শ্বশুর বাড়িতেও যাওয়া যায় না, তাই বাড়িতে বসেই আরুষির কলের অপেক্ষা করছে ও। হাতে থাকা ফোনটা অন করে অন্য একটা নাম্বার থেকে আরুষিকে মেসেজ পাঠাতেই মুহূর্তের মধ্যে তা পৌঁছে গেল, তবে বিপরীতে থাকা মানুষটার কাছেই মেসেজটা পৌঁছেছে কি সেটা সাদাফের কাছে অজানা। ঘড়ির কাঁটা দুটোর ঘরে থেকে থেকে টং টং করে দুইবার বেল বাজতেই আসাদের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যেতেই বিছানার দিকে নজর গেল ওর। আরুষিকে কোথাও দেখতে পেল না। আসাদের হঠাৎ মনে পড়ল যে আরুষির প্রচণ্ড জ্বর ছিল। জ্বর অবস্থায় মেয়েটা কোথায় গেছে সেটা আসাদ জানে না। এতক্ষণ ধরে আরু ঘুমাচ্ছিল বলে ও চোখের পাতা দুটো একটু এক করেছিল, তবে এখন ওকে দেখতে না পেয়ে হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল ওকে খোঁজার জন্য। বাড়ির প্রত্যেকটা গেস্টরুমে খুঁজেছে, সেখানে পায়নি। তারপরে মাথায় আসলো হয়তো বাড়ি থেকে চলে গেছে, তবু এত রাত্রে হয়তো যাবে না কথাটা মাথায় আসতেই গুরুত্ব দেয়নি আসাদ কথাটার, তাই তাড়াতাড়ি করে বাড়ির গেটের কাছে গেল। সেখানে গিয়ে দেখল দারোয়ান বসে বসে ঝিমোচ্ছে। তার কাছে খোঁজ নিলে উনি জানালেন যে উনি আরুষিকে আজকে বাড়ি থেকে বেরোতে দেখেননি। তবুও যেন কথাটা বিশ্বাস হলো না আসাদের। বাড়ির ভিতরে গিয়ে সিঁড়ি দিয়ে উঠতেই ছাদে যাওয়ার সিঁড়িটার দরজা খোলা দেখে আসাদের আর বুঝতে বাকি রইল না যে হয়তো ছাদেই আছে আরুষি। তাই আর এক মুহূর্তও দেরি না করে ছাদে গিয়ে দেখল ছাদের মাঝখানে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর মাঝে মাঝে শিউরে উঠে আরুষি। আরুষিকে এখন এই অবস্থায় এখানে দেখে মেজাজটাই ওর এখন গরম হয়ে গেল। তারপর নিজেকে কোনো রকম সংযত করে নিয়ে ওর কাছে গেল। কি করছো তুমি এখানে এত রাতে?
আসাদের গলার আওয়াজ পেয়ে আরুষি সামনে তাকিয়ে দেখল আসাদ দাঁড়িয়ে রয়েছে। তাড়াতাড়ি করে উঠে পিছন দিকে ঘুরে সিঁড়ি দিয়ে নিচের দিকে যেতে গেলেই আসাদ ওর হাতটা ধরে নিল। দাঁতে দাঁত চেপে বলল, আমি কিছু জিজ্ঞাসা করেছি তোমায়, এত রাতে তুমি এখানে কি করছো? আরুষি হাত ছাড়ানোর চেষ্টা করছে, তবে আসাদ খুব শক্ত করে হাতটা ধরে থাকার জন্য ছাড়াতে পারছে না, উল্টে ওর হাতে আরও আঘাত লাগছে বেশি। সবকিছু কি এখন থেকে আপনাকে বলে করতে হবে? আমি যদি চাই তাহলে হবে, আমাকেই বলে করতে হবে সব। আরুষি ঝটকা মেরে হাতটা সরিয়ে নিয়ে বলল, কোনো প্রয়োজন নেই, আমি মনে করি আপনার সাথে আমার কোনো দরকার থাকতে পারে না, তাই যেচে অধিকার ফলাতে আসবেন না, আর আমার এরকম সুসম্পর্ক আপনার সাথে নেই। বলে চলে যেতে গেলেই আসাদ ওর হাত ধরে ওর কাছে টেনে নিল আরুষিকে। আরুষি এখন আসাদের সাথে মিশে গেছে প্রায়। আসাদ ধীর কণ্ঠে বলল, তুমি এখন অসুস্থ, জ্বরের ঘোরে অনেক কিছুই বলছো, তাছাড়া অন্য সময় তুমি নিজে অধিকার ফলাও, আর সামান্য কিছু সময়ের জন্য আমি অধিকার ফলালেই দোষ। সামান্য সময় কথাটা শুনতাই আরও মেজাজটা গরম হয়ে গেল। রেগে গিয়ে আসাদের গলায় জোরে একটা কামড় বসালো আরুষি। আরুষি কামড়ে দিয়েও আসাদের থেকে নিজেকে ছাড়াতে পারল না, উল্টে আসাদ আগের থেকেও আরও শক্ত করে ধরে রেখেছে ওকে। যতই তুমি কামড়ে দাও আর রক্তারক্তি করো, আমি ছাড়ছি না, বলেই আসাদ আরুষিকে কোলে তুলে নিল। আরুষি তো অবাক, এরপর আবার আসাদের থেকে এরকম ব্যবহার পেয়ে ওর ভাবনা বেড়ে গেল, তাহলে এর পিছনেও নতুন করে কি আবার উদ্দেশ্য আছে কোনো? আরুষিকে বিছানায় বসিয়ে দিয়ে আসাদ টেবিলের উপর থেকে খাবারটা নিয়ে আসলো। হঠাৎ দেখল আরুষির ফোনটা জ্বলে উঠল, ফোনে মেসেজ এসেছে। আরুষি ফোনটা হাতে ধরতেই আসাদ ফট করে ফোনটা কেড়ে নিল, নিয়ে ওর পকেটে রেখে দিল। এটা কোনো ধরনের অভদ্রতামি, আমার ফোনটা নিলেন কেন? অনেক কাজ বাকি আছে, তারপরে ফোন দেব, আগে কাজগুলো সেরে নিই, খাবারটা খেয়ে নাও তাড়াতাড়ি। আমি খাবো না, আপনি আমার ফোনটা দিন। না খেলে আমিও ফোনটা দেব না, আর তুমি তো জানো আমি যা বলি তাই করি। আরুষি চুপচাপ বসে আছে দেখে আসাদ বলল, খাবারটা কি আমাকেই খাইয়ে দিতে হবে নাকি আপনি নিজে খাবেন? আরুষি আসাদের দিকে রাগী চোখে তাকিয়ে খাবার খাওয়া শুরু করে দিল। আরুষির খাওয়া শেষ হয়ে গেলে আসাদ ওকে ঘুমাতে বললেই আরুষি বলল, আমার ফোনটা দিন, আমার কল করার আছে। এত রাত্রে তুমি আবার কাকে কল করবে? আমার বয়ফ্রেন্ডকে? কোনো সমস্যা? কথাটা শুনে আসাদ ধমক দিল, আর 1 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ো, না হয় এক আছাড়ে ফোনটা গুঁড়ো গুঁড়ো করে দেব। আসাদের ধমক আর ফোন ভেঙে দেওয়ার কথা শুনে আরুষি চুপচাপ করে গুটি গুটি হয়ে শুয়ে পড়ল। আসাদ ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। ফোনের প্রত্যেকটা মেসেজ আসাদ পড়ছে আর মাথার ভেতর যেন আগুন জ্বলছে, তবে কিছুক্ষণ পরে আগুনটা নিভে গেল যখন একটা একটা করে প্রত্যেকটা মেসেজ ডিলিট করে দিল। একটা বাঁকা হাসি দিয়ে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল। আসাদ ফোনটা নিয়ে ব্যালকনিতে গিয়ে সাদাফের করা সমস্ত মেসেজ ডিলিট করে দিল, যাতে তা প্রথমবার ওর কাছে পৌঁছালেও দ্বিতীয়বার আর আরুষির কাছে না পৌঁছায়। আরুষি বেশিক্ষণ জেগে থাকতে পারল না, একেই শরীরটা ভালো নেই, তার ওপরে একটু দুর্বল দুর্বল ফিল করছে, তাই বিছানায় শরীরটাকে এলিয়ে দিতেই আর কয়েক সেকেন্ড চোখটা বন্ধ করতেই সারা রাতের ঘুম যেন ওর ওপরে ভর করল, তাই ফোনটার কথা দ্বিতীয়বার আর ভাবেনি। সারারাত সাদাফ নির্ঘুম কাটিয়েছি কেবলমাত্র আরুষির কথা ভেবে, অপেক্ষা করেছে আরুষির এসএমএসের একটা রিপ্লাই এর জন্য। নির্জনতার মাঝেও ও নির্ঘুম ও তার অস্তিত্ব বজায় রেখেছিল, তা হয়তো জানে কেবল ঘরের রকিং চেয়ার আর 4 দেয়ালে বন্দি সেই ঘরটা, কেউ কথা রাখেনি তার।
সিদ্ধান্ত নিল কালকে সকালে আরুষির সঙ্গে দেখা করবে ও। মেসেজগুলো ডিলিট করে আসাদ ভাবল কালকে ও আরুষিকে জানাবে যে ও আরুষিকে ভালোবাসতে শুরু করেছে আর ওর সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই। আসলে আসাদ যতই অস্বীকার করুক তবুও এই কদিনে আরুষির সংস্পর্শে এসে আরুষির প্রতি সামান্য কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েছিল, তবে যখন আরুষির বাড়িতে গেল তখন আরুষিকে নিজের অত্যন্ত কাছে থেকে দেখেছে আর নিজের সঙ্গে মেলানো চেষ্টা করেছে বারবার। আরুষির থেকে বুঝেছে যে কারো জন্য কখনো কারো জীবন থেমে থাকে না কখনো। আসাদ জানে যে আরুষির সঙ্গে ও চুক্তির বিবাহ বন্ধনে আবদ্ধ, তবুও তাদের সম্পর্কের মধ্যে ওর ভালোবাসাটা না থাকলেও আরুষির ভালোবাসা তো আছে। সেই বিশ্বাসের উপর ভিত্তি করে ও এক রাশ ভরসার হাত আরুষির দিকে বাড়াতে চেয়েছে। আরুষির বাবা আসাদের হাত ধরে যখন কেঁদেছিলেন তখন আসাদের বুকের ভিতরটা যেন সম্পূর্ণ উথালপাতাল হয়ে গিয়েছিল। যখন জানল যে ছোটবেলা থেকে মায়ের ভালোবাসার অভাব নিয়ে বড় হয়েছে তখন আসাদ আর ফেরাতে পারেনি নিজেকে আরুষিকে ভালোবাসতে। ওদের বিয়ে হয়েছে প্রায় 1 মাস হলো, তবে এতদিন অবধি আসাদ নিজে থেকে কখনো ওর কেয়ারটা দেখায়নি। আজকে সকালে অফিসে যাওয়ার আগে দরজাটা যখন বন্ধ করে দিয়েছিল তখন ভেবেছিল একরাশ ক্লান্তি নিয়ে যখন অফিস থেকে বাড়ি ফিরবে, তারপর যখন ওয়াশরুমের দরজা খুলবে আরুষি হয়তো রাগ করে 2টো থাপ্পড় মারবে আর তখন আদর করে ভালোবাসা 2টি হাত ওর দিকে বাড়িয়ে দেবে, কিন্তু তেমনটা আর হলো না। হঠাৎ যখন অফিসে ওদের দুজনের করার বড় ডিলটা সাকসেসফুল হয় তখন আসাদের আরুষির কথা মনে পড়তেই মনে হলো যে ওকে আটকে এসেছে ওয়াশরুমে। আরুষির শরীরটা এমনিতেই খারাপ আর তার ওপরে শরীর সম্পূর্ণ ভেজা, তাই তাড়াতাড়ি দেরি না করে অফিস থেকে বেরিয়ে এল। তারপর দেখল যে অজ্ঞান হয়ে ওখানেই পড়ে রয়েছে আরুষি। কতটা সময় যে আরুষি অজ্ঞান হয়েছিল সেটা আসাদই জানে। আসাদ প্রতিটা সময় ওর পাশে থেকেছে আর সারাটা সময় ওর হাত দুটো ধরেছিল। আসাদ কাল থেকে নতুন একটা দিন শুরু করতে চায় আর সেই সাথে সাদাফ নামের তৃতীয় ব্যক্তিকে ওদের জীবন থেকে সরাতে চাইলেও হয়তো কখনো তা সম্ভব নয়। সকালবেলা ঘুম থেকে উঠেছে আরুষি। আজকে বেশ ভালো লাগছে। আজকে আর অফিসে যাবে না, সাদাফের সঙ্গে দেখা করতে যাবে। কাল থেকে তো সাদাফ একবারও আমাকে ফোন করল না। ওর কি আর আমাকে মনে নেই? আমাকে ভুলে গেছে এই কদিনে। খুব একটা যোগাযোগও করেনি বা কলও করেনি। আমারও ভুল, আমারই ওকে কল করা উচিত ছিল। এই কদিনের ব্যস্ততায় আরুষির আর সাদাফকে ফোন করা হয়ে ওঠেনি। প্রায় 1 সপ্তাহের মধ্যে কোনো যোগাযোগ নেই, এমনটা খুব কমই আছে যেদিন ওর সাদাফের সঙ্গে কথা হয়নি। আসাদ অফিসে চলে গেছে অনেকক্ষণ। আরুষির উঠতে দেরি হয়ে গেছে আজ। ওর ভেবে অবাক লাগল যে আসাদ ওকে ডেকে তুলল না। অন্যদিন হলে হয়তো 1 বালতি জল ওর মুখে ঢেলে দিত, কিন্তু আজকে তার ব্যতিক্রম। তার কারণটা আরও বুঝতে পারল না। ঘড়িতে প্রায় 11:30। একটা লাল রঙের শাড়ি, তার সঙ্গে লাল রঙের কাচের চুড়ি করেছে যেগুলো সাদাফ ওকে কিনে দিয়েছিল, তা পরেছই। সাদাফকে ও খুব ভালোভাবেই চেনে আর তার সঙ্গে ওর পছন্দগুলোও। এতদিনের রাগভিমান যা আছে তা সাদাফের পছন্দের জিনিসগুলো দিয়ে আরুষি ওর রাগ ভাঙাতে পারবে তা ও খুব ভালোই জানে, তাই সাদাফের পছন্দের জিনিস পরেছে সব। ওয়ার্ড্রব থেকে পার্সটা বার করতে যাবে তখনই বার হাতে একটা সাদা রঙের খাম আর তার সঙ্গে একটা গোলাপ ফুল রয়েছে দেখে হাত দিয়ে সেটা নিয়ে আরুষি বিছানার উপর বসল। দেখল একটা চিঠি আর গোলাপ ফুল। ফুলটা সতেজ, তার থেকে অতি সুন্দর ঘ্রাণ আসছে। আরুষি ফুলটা পাশে রেখেই চিঠিটা খুলল। ডিয়ার সোনা বউ, আমি তোমার সেই ডেভিল হাজবেন্ড যার কারণে তুমি কালকে এত অসুস্থ হয়ে পড়েছিলে। বিশ্বাস করো, আমি চাইনি তুমি অসুস্থ হয়ে পড়ো। আমি তো সব সময় চেয়েছি তুমি যাতে ভালো থাকো। আমার জন্য তুমি যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমি সত্যিই দুঃখিত। তবে পুরনো সব অতীত আমি আর না মনে করে সবকিছুর শুভারম্ভ ঘটাতে চাইছি। এখন আর কোনো 6 মাসের বৈবাহিক সম্পর্ক নয়, সারা জীবনের জন্য তোমার সঙ্গে আমি থাকতে চাই।
নিজের করে রাখতে চাই তোমাকে, নিজের সমস্ত ভালোবাসাটাকে তোমার কাছে উজাড় করে দিতে চাই। আমি জানি কথাটা হয়তো তোমরা শুনে বিশ্বাস হচ্ছে না, তবে এটা সত্যি। সন্ধ্যাবেলা বাসায় ফিরব, তাই একটা নীল রঙের শাড়ি রাখা আছে আমার ওয়ার্ড্রপের মাঝে, ওটা পরে সুন্দরভাবে সেজে থেকো, তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। চিঠিটা হাতে নিয়ে আরশি থর থর করে কাঁপছে। এদিকে কি হয়ে গেল আর কেনই বা হলো, কিভাবে হলো তা কোনো কিছুই জানে না ও। হঠাৎ এভাবে এতটা পরিবর্তন একটা মানুষের মধ্যে কিভাবে হতে পারে ও বুঝতে পারছে না। চিঠিটা পড়ে ও আনন্দিত হবে না খুশি হবে সেটা ও নিজেই জানে না, কিন্তু আসাদের যেমন ওর প্রতি অনুভূতি আছে আরুষির তো তেমন অনুভূতিটা নেই। তাহলে আরুষি এখন কি করবে? ঝিলের ধারে দাঁড়িয়ে আছে সাদাফ আর আরুষি। দুপুরের খাখা রোদে সারা শরীরের রক্তগুলো যেন আরো উষ্ণ হয়ে বয়ে যাচ্ছে, সম্পূর্ণ শরীরটা যেন নেতিয়ে পড়েছে, চারিদিকে নির্জনতার মাঝেও কোনো অস্তিত্ব প্রকাশ পাচ্ছে না। আজ বহুদিন পর আরুষি সাদাফকে দেখছে, আজ যেন এক অন্য এক সাদাফকে দেখছে ও, যাকে আরুষি চেনে না। চুলগুলো উস্খুস্ক, গায়ে ঢিলাঢালা একটা শার্ট, মুখে দাড়িগুলোও বেশ বড় হয়েছে, সম্পূর্ণ উস্কোখুস্কো লাগছে দেখতে। এতটুকু সময়ের মধ্যে একটা মানুষকে এতটা পরিবর্তন সম্ভব? সাদাফকে যা বলতে এসেছে আরুষি সেটা শোনার জন্য সাদাফ যেমন প্রস্তুত নয়, তেমনি আরু নিজেও আসাদের সঙ্গে মিথ্যে সম্পর্কে নিজেকে আবদ্ধ করেও আসাদের প্রতি কোনো অনুভূতি তৈরি হয়নি ওর। আরুষি ভাঙ্গা ভাঙ্গা গলায় সাদাফকে কিছু বলতে গেলেই সাদাফ বলতে শুরু করল, এভাবে আর কত পরীক্ষা নেবে আল্লাহ আমার ভালোবাসার? কাউকে ভালোবাসলে কি সারা জীবন শুধু কষ্টই পেয়ে যেতে হয়? তাহলে এটা শুধুই কি একতরফা ভালোবাসা? জানি না, হয়তোবা তাই। কাল থেকে অনেকবার কল করেছিলাম, ধরিসনি। হয়তো এতটাই বিরক্তিকর মানুষ হয়ে গেছি আমি যে নাম্বারটা ব্ল্যাকলিস্টে ফেলতে হয়েছে তোকে, যাতে করে কলটা তুই অবধি পৌঁছতে না পারে। তারপর অন্য নাম্বার থেকে মোবাইলে SMS পাঠালাম, রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করলি না। মানুষ পরিবর্তনশীল সেটা এতদিন কেবল শুনেছি, তবে তা যে বাস্তবে হবে, তা যে সচক্ষে প্রমাণ পাবো সেটা ভাবিনি। হয়তো আমি তোদের দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে তোকে ভালোবেসে গেছি, তবে এটুকু কখনো ভাবিনি যে দূরে থেকেও এতটা ভালোবাসে ফেলবো তোকে আর ফিরে পাবো না হয়তো। কিন্তু চিন্তা নেই, আমি তৃতীয় ব্যক্তি হয়ে কখনোই ফিরে যাব না। আমি চাই তুই সুখে থাকিস, ভালো থাক, দ্বিতীয়বার তোদের মাঝে আসবে না। কথাটা বলে সাদাফ এগিয়ে গিয়ে ঝিল পাড়ের দিকে বসে গেল। সেখানেই সাদাফ তাকিয়ে আছে জলের দিকে। আজ সূর্যটা হয়তো তাড়াতাড়ি অস্ত যাবে, তারও বুঝি আজ মন খারাপ। আজ আরুষির সাদাফকে অনেক কিছু বলার ছিল, তবে তা হয়তো আর হয়ে উঠবে না। আরুষি বুঝতে পারল ভুলটা ওরই। এভাবে দুটি পুরুষের জীবনে একটি নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা ওর অন্যায়। তবে ও কখনো এমনটা চায়নি। ভালোবাসাগুলো বুঝি এমনই হয়, এমন বেদনাময়। আজ আরুষির সাদাফকে অনেক কিছুই বলার ছিল, হয়তো ও নিজেও সাদাফকে খুব বেশি চাই, তবে চাইলেই কি আর সবকিছু সবসময় পাওয়া সম্ভব? থেকে যায় কিছু হাতছানি। চোখ থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে আরুষির। সাদাফের দেওয়া কাচের চুড়ি থেকে একটা কাচের চুড়ি খুলে সেই বসার জায়গার ওপর রেখে দিল, যেখানটায় দুজনের বহুবার সাক্ষাৎ হয়েছে, এমনকি আজও দেখা করতে এসেছে যেখানে। আর চুড়িগুলো না হয় সাদাফের স্মৃতি হয়েই থাক। একবার সাদাফের দিকে চেয়ে দ্বিতীয়বার আর ফিরে চাইল না আরুষি, সেদিকে চলে গেল এক নাম না জানা কোনো এক পথে, যেখানে নেই কোনো ত্রিকোণ প্রেম আর নেই কোনো সম্পর্কের দায়বদ্ধতার জটিলতা। হয়তো আর ফিরে পাব না কাউকে, কখন নিজের প্রিয় মানুষটাকে বলা হবে না যে ভালোবাসি, দেখাতে পারবে না তার প্রতি ভালোবাসা। এমন গন্তব্যের দিকে পা বাড়ালো আরশি, যা হয়তো শীতের ধোঁয়াশার মাঝে এক সাদা কালোর আবছা স্মৃতি।
সমাপ্ত।